In the shadows of crime and the silence of mystery, one name stands out. Detective Bodhisattva. Sharp, unpredictable, and always one step ahead. A fictional Bengali sleuth created by Deepak Chanda under the YouTube channel One Day Suspense. And I am Piyal, Bodhisattva's most trusted companion. রাত ছিল কুয়াশাচ্ছন্ন। শহরের আনাচে কানাচে অদ্ভুত নিস্তব্ধতা, চারদিকে যেন একটা চাপা থমথমে ভাব। ঠিক এমন এক রাতে ফোন এলো বোধিদার কাছে। কোনো থিয়েটারের ড্রেসিং রুমে মিলেছে একটা মৃতদেহ। মঞ্চে তখনও আলো জ্বলছে, কিন্তু পর্দার আড়ালে কেউ একজন খুন করে গিয়েছে ঠান্ডা মাথায়। আমি পিয়াল, বোধিদার সঙ্গী। আর এই কেসটা আমার দেখা সবচেয়ে ধোঁয়াশময় রহস্য। আড়ালে খুনি। এই কেসে আমরা যেমন থিয়েটারের রঙিন আলোর মুখোমুখি হয়েছি, তেমনই পড়েছি ছায়ায় ঢাকা কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি। নাটকের চরিত্র, কিন্তু খুনটা মোটেই অভিনয় নয়। বোধিদা ঠিক করলেন এই কেসটা তিনি সমাধান করবেন ছদ্মবেশে। আমরাও বুঝে গেলাম এইবার খেলাটা হবে অন্যরকম। ছদ্মবেশ, সন্দেহ, ষড়যন্ত্র আর আতঙ্কের মধ্যে দিয়ে ধীরে ধীরে খুলবে রহস্যের জট। আর শেষে কি আছে তা জানতে হলে তো শুনতেই হবে আজকের গোয়েন্দা বোধিসত্ত্বর গল্প, আড়ালে খুনি, ডিটেকটিভ বোধিসত্ত্ব ইন ডিসগাইজ। নাটক শুধু মঞ্চে হয় না, অনেক সময় জীবনের মঞ্চে সবচেয়ে বড় নাটকটা ঘটে যায়। আর যদি সেই নাটকের পর্দা ওঠে একটা থিয়েটারে, তাহলে তখন সত্যি বুঝে ওঠা যায় না কে অভিনেতা আর কে খুনি। সেই রাতে আমি ঘুমোতে যাচ্ছি, এমন সময় বোধিদার ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই কানে এলো এক পৌর কণ্ঠস্বর, ভীষণ উত্তেজিত, কাপা কাপা গলায় বললেন, বোধিসত্ত্ববাবু, আমি রতিন ঘোষ, থিয়েটার প্রডিউসার। একটা খুন হয়ে গেছে আমাদের গ্রিন রুমে, আপনার সাহায্য চাই। বোধিদার মুখটা মুহূর্তেই থমকে গেল। আমি জানি উনি যখন এমনভাবে চোখ মেলে তাকান, তখন ওর ভিতরে ঝড় বয়ে যায়। ফোনটা কেটে চশমাটা চোখে দিয়ে একটাই কথা বললেন, পেয়াল, থিয়েটারে খুন, আমাদের এখনই বেরোতে হবে। ওই রাতেই পৌঁছালাম আমরা শ্যামবাজারের শ্রুতিনাট্য মঞ্চে। থিয়েটারটা তখনও আলো আধারিতে দাঁড়িয়ে। ভিতরে ঢুকে দেখলাম পুলিশ এখনো আসেনি। বডিটা ঢাকা পড়ে আছে সাদা চাদরে, ঠিক যেখানে অভিনেতারা সাজগোজ করে, সেই গ্রিন রুমের এক কোণায়। মৃত মানুষটির নাম দীপঙ্কর দে, নাটকের মূল অভিনেতা। তার চরিত্রটা নাটকে ছিল এক খলনায়কের, কিন্তু জীবনে সে কেমন ছিল তা জানতে বাকি ছিল আমাদের। বোধিদা তখন চুপচাপ ঘোরাঘুরি করছেন। একটা পুরনো কাচের বোতল, একটা পোড়া আগুনের গন্ধ, আর মেঝেতে এক ফোঁটা রক্তের দাগ। এগুলো দেখে উনি হঠাৎ থমকে দাঁড়ালেন। পেয়াল, এবার আমাকে কেউ চিনলে চলবে না। এই কেসটা আমি সমাধান করব ছদ্মবেশে। আমি থমকে গেলাম। ছদ্মবেশ মানে বোধিদা থিয়েটারের মধ্যে ঢুকবেন, অভিনয় করবেন, অভিনেতা সেজে, আর সেই সুযোগই খুঁজে বার করবেন আড়ালে থাকা খুনিকে। ঠিক তখনও জানতাম না এই কেসটা আমাদের কোথায় নিয়ে যাবে। আর বোধিদার অভিনয় এই থিয়েটারের আসল খলনায়ককে কিভাবে ধরবে।
বোধিদা এবার যে ছদ্মবেশ নিলেন সেটা একেবারে অভিনব। দেখে কেউ বুঝবে না এই লোকটাই আমাদের গোয়েন্দা বোধিসত্ত্ব। আমি গোপাল ঘোষ, নতুন লাইটম্যান। কুইন্স কলেজ থিয়েটারে কাজ করতাম, এখন কাজ খুঁজছি। মেকআপ আর পোশাকের এমন কারসাজি যে আমি নিজেও এক মুহূর্তের জন্য চিনতে পারছিলাম না ওকে। তবে মনের চোখে আমি জানতাম এই চুপচাপ দাঁড়িয়ে থাকা মানুষটা আড়ালে সব দেখছে, সব শুনছে। থিয়েটারে তখন চলছে নতুন নাটক রক্তাক্ত মুখোশের মহড়া। সবাই যেন ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই কোথাও একটা অস্বস্তির ছায়া। দীপঙ্করদার মৃত্যুর পরে ওর জায়গায় নেওয়া হয়েছে একজন নতুন অভিনেতাকে, সৌমেন। চোখে মুখে কিছু লুকোচুরি ভাব আর বড্ড বেশি প্রশ্নের ভঙ্গি। আমি মঞ্চের পিছনে দাঁড়িয়ে আছি আর বোধিদা ওর কাজ করছে লাইটম্যান সেজে। হঠাৎ এক অদ্ভুত ঘটনা। আরে কে লাইট বন্ধ করলো? বাল্বটা তো নতুন ছিল। সবাই ছুটোছুটি শুরু করলো, আর ঠিক সেই ফাঁকে বোধিদার চোখে পড়ল একটা ছায়া। সাদা পর্দার পিছনে কারা যেন ফিসফিস করছে। কে ওখানে? থামো। কিন্তু তার আগেই ছায়াটা অদৃশ্য। বোধিদা ফিরে এসে একটাই কথা বললেন, খুনি এখানেই আছে পিয়াল, এই থিয়েটারের ভেতরেই। কিন্তু তাকে ধরার জন্য আমাকে শুধু ছদ্মবেশ নয়, অভিনয় করতে হবে। বেশ, বুঝতে পারছি এবার বোধিদা নামবেন স্টেজে। খেলার শুরু এখনই। সেদিন সন্ধে নামছিল ধীরে ধীরে। থিয়েটারের চারপাশে একটা অজানা উত্তেজনা টের পাচ্ছিলাম। রিহার্সালের সময় অনেকে ছিল, কিন্তু একটা ছায়া যেন সবাইকে আড়াল থেকে দেখছিল। বুঝতে পারছিলাম না ঠিক কি। বোধিদা তখনও রজত সেন নাম নিয়ে অভিনয় করছে। পুরো ইউনিটের কেউও জানেও না উনি গোয়েন্দা। আমি যখন চঞ্চুকে নিয়ে সাউন্ড ডেস্কে গিয়ে বসি, তখন দেখি এক ব্যক্তি বারবার অন্ধকারে গিয়ে দাঁড়াচ্ছে। মুখ দেখা যায় না। ওই যে দাঁড়িয়ে আছে, ও আগে এখানে ছিল না। ও অভিনয় করে না, তাও কেন ঘোরাফেরা করছে? আমি উত্তর দিতে যাব, তার আগেই থিয়েটারের ঠিক ডান দিকে রক্ত। রক্ত? কার রক্ত? বোধিদা হঠাৎ চলে এলেন সামনে। কেউ বুঝতে পারলেন না উনি কে। একজন সিনিয়র অভিনেত্রী বললেন, রজিত সেন, আপনি তো একটু আগে সাজঘরে ছিলেন, তখন কি করছিলেন? আমি বুঝে গেলাম এখন বোধিদা যদি ধরা পড়ে যায় তাহলে এই খুন বা হামলার রহস্য আর বের হবে না। উনি ঠান্ডা গলায় বললেন, আমি তো স্ক্রিপ্ট পড়ছিলাম। আর হ্যাঁ, আমার ডায়লগই তো আছে, রক্তের রং রাতের মতো লাল। হয়তো রক্ত নয়, মেকআপও হতে পারে। সেই রক্তটা একটা ছোট পর্দার নিচে ছিটানো ছিল, যেন কেউ দ্রুত কাউকে ছুরির কোপ মেরে সরে পড়েছে। আর ঠিক তখনই একটা লোক দৌড়ে এলো। সৌমিত্রদা নেই, উনি ড্রেসিং রুমে ছিল, এখন উধাও। আর ওনার মোবাইলটা হঠাৎ ফ্লোরে পড়ে আছে। খুনি আমাদের খুব কাছে, হয়তো আমাদের কারোর মুখে হাসি আর মনে ঘৃণা। বোধিদা ধীরে ধীরে বললেন, সবাই এক জায়গায় থাকো, কেউ যেন বাইরে না যায়। মঞ্চে যখন অভিনয় হয় তখন আলো থাকে শুধু মুখে, আজ মুখের পিছনের মুখটাই দেখতে হবে। রক্ত, মঞ্চ আর মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর সত্যি লুকিয়েছিল। আর সেই সন্ধে থেকে শুরু হয় এক অসম লড়াই আড়ালে খুনির বিরুদ্ধে। আমাদের নাটকের মঞ্চ তখন থমথমে। সৌমিত্রদার ড্রেসিং রুমে রক্তের দাগ পাওয়া গেছে, কিন্তু তিনি নেই। মোবাইল পড়েছিল মেঝেতে, স্ক্রিনে লেখা, আই নো ইয়োর ট্রুথ, স্টপ নাও অর ফেস ইট।
চঞ্চুর চোখ বড় বড় করে বলল, হ্যাঁ দাদা, এটা তো হুঁই। আমি তাকালাম বধিতার দিকে। উনি তখন মঞ্চের একদম পিছনের দিকে হেঁটে যাচ্ছেন। থিয়েটারের সেই পুরনো কাঠের সিঁড়ি বেয়ে নামলেন নিচে, যেখানে পুরনো মালপত্র রাখার ঘর। উনি জানতেন ওখানে কেউ ছিল। এই ছায়া, এই ঘর আর এই নীরবতা অনেক কিছু লুকিয়ে রাখে, তাই না? আমরা ছুটে গেলাম সেই দিকে। দেখি একটা মুখোশ পড়ে আছে মেঝেতে, আর রক্তের ফোঁটা। খুনি কি এখানে ছিল? বৌদিদা মুখে কিছু বললেন না, শুধু সেই মুখোশটা হাতে নিয়ে পেছনের দিকে তাকালেন, যেন কাউকে চিনে গেছেন, যেন জানেন কে এই খেলা খেলছে। এই নাটক, এই খুন আর এই মুখোশ সবটাই শুরু হয়েছে অনেক আগে, বহু আগের একটা অপরাধ থেকে। আমরা তিনজন থিয়েটারের ফাঁকা ব্যাকস্টেজে দাঁড়িয়ে সামনে পড়ে থাকা একটা পুরনো প্রপসের বাক্স খুঁজে পাওয়া গেল একটা ছবি, একজন মহিলার ছবি, রক্তে লেখা একটা নাম, মালবিকা। মালবিকা, এই নামটা উঠেই এলো আবার। বধিদা একদিন বলেছিলেন, কেউ একজন অনেক বছর আগে থিয়েটার ছেড়ে নিখোঁজ হয়ে যায়, কেউ জানে না সে মরে গেছে না আড়ালে আছে। আজকের খুন, হুমকি আর এই মুখোশ সবটাই মালবিকাকে ঘিরে। ওর সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছিল, আর সেই প্রতিশোধ আজও চলছে। থিয়েটারের আড়ালে একটা গল্প লুকিয়ে আছে, যা অভিনয় নয়, রক্ত মাংসের প্রতিশোধ। আর সেই খুনির ছায়া এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। কে কে? আরে তুমি জানো না আমি এখনো? আরে হ্যাঁ, তাই তো বলি। আমরা তখন থিয়েটারের একেবারে পিছনের ঘরে। ঘরে আলো কম, পুরনো কাঠের গন্ধ, আর বাতাসে একটা অদ্ভুত থমথমে ভাব। বধিদার ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন, তারপর বললেন, তোমরা জানো, সত্যি জানতে হলে কখনো কখনো মুখোশের পিছনে যেতে হয়। এটা এখন মুখোশ আর ছায়ার খেলা নয়, এটা অতীতের অন্ধকারকে টেনে আনার যুদ্ধ। তাহলে দাদা, আপনি কি এখন থানায় জানাবেন? বদিদা হাসলেন না, রেগে গেলেন না, শুধু বললেন, না, এখনই না। খুনি এখনো কাছেই আছে, আমরা যদি চুপচাপ থাকি সে নিজেই ধরা দেবে। কে কে আছে? আমরা তিনজন এগিয়ে গেলাম। দরজার উপরে থিয়েটারের একটা পুরনো কর্মচারী, নাম দুলাল। তার চোখে আতঙ্ক। বাবু, আমি কিছু দেখিনি, কিন্তু একটা ছায়া দেখেছিলাম, কালো একটা চাদর ঢাকা, আর হাতে একটা লাল ব্যাগ। লাল ব্যাগ? বদিদার সাথে সাথে মঞ্চে চলে গেলেন। ওই ব্যাগটা যে প্রপস হিসেবে ব্যবহার হতো সেটা উনি জানতেন। খুঁজে পাওয়া গেল ব্যাগটা পড়ে আছে এক কোণে, ভিতরে একটা চিঠি, হাতে লেখা, তুমি যদি সত্যি গোয়েন্দা হও তবে থিয়েটারের মঞ্চই তোমার সবচেয়ে বড় প্রমাণস্থল। যেখানে খুন হয়নি সেখানে খুনের সূত্র আছে। মানে যেখানে খুন হয়নি? বধিদা এবার একটা নাটকের স্ক্রিপ্ট বের করে আনলেন। সেই নাটকটা যেখানে সৌমিত্র দাস শেষ রিহার্সাল করেছিলেন। স্ক্রিপ্টে একটা দৃশ্য ছিল যেখানে একজন মহিলার খুন হয় মঞ্চে, কিন্তু সেটা অভিনয়। আর ঠিক সেই দৃশ্যের আগে সৌমিত্রদা হারিয়ে যান। খুনি হয়তো সেই দৃশ্যে বদল করেছে কিছু, রিহার্সালের ছলে খুনের ছক কষেছে কেউ। আমাদের সামনে এক ভয়ঙ্কর প্রশ্ন দাঁড়িয়ে গেল। নাটক আর বাস্তবের এই ধূসর রেখায় দাঁড়িয়ে কে খুনি আর কে অভিনেতা? আর বধিদা বুঝে গেলেন খুনি এবার সামনে আসবে, কারণ
তার খেলার সময় শেষ হতে চলেছে। রাত অনেকটা পেরিয়ে গেছে। থিয়েটার হল প্রায় ফাঁকা, কিন্তু আমরা ছিলাম ভেতরে, বদিদা, আমি আর চঞ্চু। বদিদার চোখে তখন এক অদ্ভুত আলো। উনি একটা প্ল্যান করছিলেন যাতে খুনি নিজেই ধরা পড়ে যায়। বদিদা, তাহলে আপনি কি বলছেন খুনি আবার থিয়েটারে ফিরবে? তুমি কি শুনেছ জায়গাও কখনো সাক্ষী হতে পারে? আজ রাতেই সেটা হবে। বধিদা আগের নাটকের সেই খুনের দৃশ্যটা হুবহু রিহার্সাল করার ব্যবস্থা করলেন, যেটা সৌমিত্রদা হারিয়ে যাওয়ার আগের দিন করেছিলেন। আমরা কয়েকজন থিয়েটার সদস্যকে ডেকে এনেছিলাম, পুরনো অভিনেতা, প্রপসম্যান, লাইটিং অপারেটর সবাই উপস্থিত। মঞ্চে আবার সেই খুনের দৃশ্য শুরু হলো, কিন্তু এবার মাঝখানে আচমকা আলো নিভে গেল। ওই দেখো, কেউ সাউন্ড রুম থেকে দৌড়ে পালালো। ওইটা কে ছিল? ওটা ওটা কি লাইটিং অপারেটর রণজয়? আমরা দৌড়ে গেলাম। রণজয় পালাতে গিয়ে পড়ে গেল থিয়েটারের বাইরের কার্নিশে। পুলিশকে খবর দেওয়া হলো। বধিদা তখনই তার দিকে এগিয়ে গিয়ে বললেন, রণজয়, থিয়েটারের আলো নিভিয়ে তুমি হয়তো অন্ধকার তৈরি করতে চেয়েছিলে, কিন্তু ভুলে গেছো এই মঞ্চেই আলোর থেকেও বড় শক্তি হলো চোখ। আমি দেখতে পেয়েছিলাম তোমার ছায়া। আমি খুন করিনি, আমি শুধু নাটকটা যেমন ছিল সেটা ঠিক রাখতে চেয়েছিলাম। সৌমিত্রদা বদলে দিতে চাইছিলেন আমার লেখা, আমার কল্পনা। রণজয়ের চোখে তখন পাগলামি আর কান্না একসাথে। থিয়েটার তার সব ছিল, কিন্তু সেই ভালোবাসাই তাকে অন্ধ করে দিয়েছিল। সে জানত না তার খেলার নেপথ্যে দাঁড়িয়ে এক আসল খুনি অপেক্ষা করছে, যে এখনো ধরা পড়েনি। রণজয় শুধু ফাঁদে পা দিয়েছে, সত্যিকারের খুনি এখনো আড়ালে, আর আমরা সেই ছায়া ভেদ করব এবার। রণজয়কে পুলিশ নিয়ে গেল। ওর চোখে তখন হাড়ের তীব্র বেদনা আর নিজেকে হারিয়ে ফেলার যন্ত্রণা, কিন্তু বধিদার চোখে তখনও চুপচাপ রহস্য। একটা ভাবনা যেন ওর মাথায় পাক খাচ্ছিল। বদিদা, তাহলে রণজয় খুনি না? রণজয় নাটক প্রেমে, কল্পনার দুনিয়ায় ডুবে থাকা মানুষ খুন করতে পারে, কিন্তু সে করেছিল ভুল, খুন নয়। আমরা ফিরে এলাম সৌমিত্রতার গ্রিন রুমে। চঞ্চু জানালার দিকে তাকিয়ে হঠাৎ বলল, ওইটা কার ছায়? কে যেন দাঁড়িয়ে আছে রাস্তার ওই খুঁটির পাশে। বধিদা দ্রুত ছুটে গেলেন সেই দিকটা ধরে। আমি আর চঞ্চু পিছনে পিছনে দৌড়ালাম, কিন্তু ততক্ষণে ছায়াটা নেই। থাকলো শুধু একটা জিনিস, একটা সিগারেটের ফিল্টার, যেখানে লিপস্টিকের দাগ স্পষ্ট। নারী? আর এই লিপস্টিকের শেড আমি আগেও দেখেছি, নাটকের এক চরিত্রের মুখে। কেসে সময় ঘনিয়ে এসেছে। বদিদা আমাদের নিয়ে গেলেন পুরনো কস্টিউম রুমে। ওইখানে বদিদা খুঁজে পেলেন একটি খাম, তার মধ্যে পুরনো একটি চিঠি, প্রেম ভরা কিন্তু ঘৃণায় শেষ। সে চিঠি লেখা হয়েছিল একজন অভিনেতার নামে। নামটা পড়ে গা ছমছম করে উঠল। এটা তো সৌমিত্রতার নামে লেখা। তার মানে এই খুনের পিছনে আছে প্রেম, প্রতিশোধ আর অপমান। আরো গভীরে যেতে হবে, কারণ খুনি যতটা না সামনে, তার থেকেও বেশি ছায়ার আড়ালে।
সেদিন বদিদার মুখে এক রাজ দৃঢ়তা ছিল। খুনির ছায়া স্পষ্ট হচ্ছিল, কিন্তু ও মুখটা তখনও আমাদের কারোর চোখের সামনে আসেনি। এবার সব কিছু বদলাতে চলেছে, কারণ খুনির খেলা এবার তার নিজের বিরুদ্ধেই। সেই রাতে আমরা কেউ ঘুমোতে পারিনি। বদিদা একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করেননি। পরদিন সকালের আলোয় ওর চোখে ছিল একরাশ ক্লান্তি, কিন্তু তীক্ষ্ণ আর নিখুঁত সিদ্ধান্ত স্পষ্টভাবে চুইয়ে পড়ছিল। হে বদিদা, তাহলে কি নাটকের কাউকে সন্দেহ করছেন? না চঞ্চু, আমি জানি কে খুন করেছে, কিন্তু প্রমাণ ছাড়া কোনো অভিযোগই স্থায়ী নয়। আজ রাতে আমি খুনিকে ওর নিজের ছায়া থেকে টেনে বার করবই। বদিদা নাটকের মঞ্চে একটা বিশেষ দৃশ্য রিহার্সালের ব্যবস্থা করলেন। সেখানে সবাইকে হাজির থাকতে বললেন। 3 জন অভিনেতা, 2 জন সহকারী, পরিচালক সৌমিত্রদা, এমনকি সৌমিত্রদার স্ত্রী বন্দনাও। এটা কি ফাঁদ বদিদা? যাকে আমরা খুঁজছি সে আজ নিজের ভুলে ধরা পড়বে। রক্ত একদিন না একদিন তার গন্ধ ছড়িয়ে দেয়। সেই রিহার্সালে একটা বিশেষ দৃশ্য ছিল, যেখানে চরিত্র অনুযায়ী একজনের হাতে ছুরি থাকবে, কিন্তু বদিদা আগে থেকেই সেটার ব্লেড বদলে ফেলেছিলেন। সেটা এখন শুধু প্রপ, নিছক খেলনা। কিন্তু খুনিরা তো জানে না এটা বদলে দেওয়া হয়েছে। আর ঠিক তখনই রিহার্সালের মাঝপথে এক মহিলা হঠাৎ ছুরি তুলে সৌমিত্রতার দিকে এগিয়ে গেলেন। চিৎকার করে বললেন, তুমি আমার জীবন নষ্ট করেছো, আজ আমি তোমার রক্ত চাই। পুলিশ ডাকো, পুলিশ ডাকো। ছুরিটা সৌমিত্রতার গায়ে লাগলো ঠিকই, কিন্তু কিছুই হলো না। সে তো প্রপ ছুরি। আর খুনি নিজেই প্রমাণ দিয়ে ফেলল নিজের অপরাধ। ওই মহিলা তো এই সৌমিত্রদার স্ত্রী। হ্যাঁ, ওর অতীত ছিল মঞ্চেই। প্রেমে প্রতারিত হয়ে হারিয়েছিলেন নিজের ভবিষ্যৎ। রণজয় শুধু প্রেমের মোহে ছিল, কিন্তু এই মহিলা খুন করেছিলেন সত্যি, পরিকল্পিত, প্রতিশোধ পরায়ণভাবে। খুনি ধরা পড়ল। থিয়েটারের আড়াল থেকে উন্মোচিত হলো এক দাহ্য প্রতিহিংসা। আর গোয়েন্দাবতী সত্য, যিনি সেই থিয়েটার জগতের ছায়ার আড়ালে থেকেও এক এক করে সব আলো ফেলে দিলেন সত্যের মুখে। সবাই থিয়েটারের ব্যাকস্টেজ ঘরে একত্র হয়েছে। সৌমিত্রদা, তার স্ত্রী বন্দনা ম্যাডাম, 2 অভিনেতা, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বদিদা। চোখে সেই পরিচিত আত্মবিশ্বাস। আমি পাশে। সেও ছদ্মবেশ খুলে ফেলেছে, যেন চারপাশের পর্দা এক এক করে নাপছে। থিয়েটারের গল্পে যেমন মোচড় থাকে, এই গল্পেও ছিল। তবে এই স্ক্রিপ্ট কেউ লিখে দেয়নি, লিখেছে বাস্তব। আর সেই বাস্তব বলছে খুনটা হয়েছে প্রতিশোধে, প্রেমে ধোঁকা খেয়ে, আত্মসম্মান বাঁচাতে। দীপঙ্কর দে, হ্যাঁ, থিয়েটারের চিফ স্ক্রিপ্ট রাইটার ও খলনায়কের ভূমিকায় অভিনয় করা দীপঙ্কর দেকে খুন করেছেন মালবিকা বিশ্বাস ওরফে বন্দনা ম্যাডাম। কি মালবিকা ম্যাডাম, নাম বদলালেই কি অস্তিত্ব বদলে ফেলা যায়? হ্যাঁ, আপনি খুন করেছেন, কারণ সে শুধু আপনার ব্যক্তি জীবন নষ্ট করেনি, বরং আপনাকে ব্যবহার করেছে, ঠকিয়েছে। ভালোবাসা, বন্ধুত্ব, সব কিছুকে এক ঠুনকো নাটকের মতো করে তুলেছিল। ঘর নিস্তব্ধ, কেউ কিছু বলছে না। হঠাৎ মালবিকার মুখ থেকে ফেটে পড়ল কান্না। সেই কান্না শুধু অপরাধবোধের নয়, বরং একটা ভাঙা আত্মার আর্তনাদ। হ্যাঁ, আমি করেছিলাম,
ও আমার সব শেষ করে দিয়েছিল, আমি আর পারিনি। সৌমিত্রবাবুর চোখে জল। আমি যদি আগে বুঝতাম মালবিকা তুমি এত একা হয়ে পড়েছিলে। সেদিন আমরা শুধু একটা খুনের রহস্য উদ্ঘাটন করিনি, আমরা দেখেছি ভালোবাসা যদি বিশ্বাসঘাতকতায় রূপ নেয় তবে সে মঞ্চেও রক্ত ঝরাতে পারে। থিয়েটারের চিফ স্ক্রিপ্টরাইটার দীপঙ্কর দে, সে ছিল এই নাট্যদলের অন্যতম মাথা, কিন্তু তার চরিত্রে ছিল অন্ধকার। পর্দার আড়ালে সে মালবিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল, অথচ তাকে শুধু ব্যবহার করছিল। অপরদিকে সে সৌমিত্রতার পিছনে লাগিয়ে দিয়েছিল ভুল তথ্য, যাতে মালবিকার বিশ্বাস ভেঙে পড়ে। শেষমেশ মালবিকার কাছে সব ফাঁস হয়। প্রতারিত প্রেম, সম্মানহানির ক্ষোভ ও প্রতিশোধের আগুন মিলিয়ে সে এক ভয়ানক সিদ্ধান্তে পৌঁছয়। জীবনের থিয়েটারে সব চরিত্র নায়ক হয় না, কেউ কেউ খলনায়ক হয়ে যায় পরিস্থিতির চাপে। বিচার হবে, হতেই হবে, কিন্তু মানবিকতা যেন হারিয়ে না যায়। আমি আর কিছু বলিনি, শুধু বদিদার দিকে তাকিয়েছিলাম। থিয়েটারের আলো নিভে আসছিল, আর এক নতুন চিত্রনাট্য শুরু হচ্ছিল জীবনের। ডিটেকটিভ বোধিসত্ত্ব উইল রিটার্ন।